তাহলে দেখো ইতিমধ্যে আমরা 6টা শেষ করেছি। এরপরে আমাদের এই যে 7 নাম্বার শুরু। 7 নাম্বার কি বলছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার গুলি a স্কয়ার বৃত্তকে y mx প্লাস c স্পর্শ করলে স্পর্শ বিন্দু কত হবে? অর্থাৎ এই রেখা এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুটা আমাদের বের করতে হবে। তাহলে এটাও কিন্তু 4.2। তাহলে এই স্পর্শ বিন্দু এই যে 7 নাম্বার বলছে x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার, এটা হলো 1 নাম্বার, এবং y ইকুয়াল টু mx প্লাস c। এই রেখা এই বৃত্তকে স্পর্শ করলে, এই যে এই বৃত্ত এটা হচ্ছে রেখা স্পর্শ করছে এই বিন্দুতে, এই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কিভাবে পাবো? এটাকে আমাদের প্রথমে সমাধান করতে হবে। সমাধান করলে x1 y1 পেয়ে যাব। দেন আমরা এই মানগুলি বসাই দিলেই হয়ে যাবে। দেন তাহলে আমরা যদি 1 কে ইমপ্লাইজ করি, স্পর্শ বিন্দু ছেদ বিন্দু এগুলি বের করার জন্য সবসময় দুইটা সমীকরণকে সমাধান করতে হয়। সমাধান করলেই এদের স্পর্শ বিন্দু তারপরে হচ্ছে কি এই ছেদ বিন্দু এগুলি পাওয়া যায়। তাহলে 1 ইমপ্লাইজ এই যে x স্কয়ার প্লাস y এর মানটা আমরা এখানে বসাই দিচ্ছি, এই যে mx প্লাস c হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে a স্কয়ার। তাহলে এখানে কিন্তু আমরা পাবো, ফাইনালি আমরা যেটা পাবো, এই ক্যালকুলেশন আমরা বারবার করেছি, সেটা হচ্ছে 1 প্লাস m স্কয়ার ইন্টু x স্কয়ার প্লাস 2mcx প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা প্লাসের এই পাশে আসলে মাইনাসের ইকুয়াল টু 0। এটা হচ্ছে 3 নাম্বার। এখন এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে কিন্তু x এর এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখান থেকে x এর দুইটা মূল আমরা পেয়ে যাব। x এর দুটি মূল আমরা পেয়ে যাব। এই দুটি মূল আমরা যদি সমীকরণে বসাই দিই, তাইলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। তাইলে আমরা কিন্তু জানি যে, আচ্ছা, তো এইভাবে না করে আমরা আরো সহজ যেটা করতে পারি, দেখো এইভাবে না করে আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা জানি এই যে 1 নং এর স্পর্শকের সমীকরণ, স্পর্শকে 1 নং এর x1 y1 বিন্দুতে, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ এটা কিন্তু আমরা জানি যে x1 y1 মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের জানা আছে, আমরা প্রমাণ করছি অলরেডি। এটা আবার স্পর্শক কত দেওয়া আছে, y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে এটাকে আমরা লিখতে পারি কিন্তু এইভাবে, mx মাইনাস y প্লাস c ইকুয়াল টু 0। তাহলে চিন্তা করো, এটাও স্পর্শক এটাও স্পর্শক, একই বৃত্তের স্পর্শক। তাহলে দুইটা কিন্তু একই সরলরেখা নির্দেশ করতেছে। তাহলে দুইটা যদি একই সরলরেখা নির্দেশ করে, তাহলে অনুরূপ সহগগুলোর অনুপাত সমান হয়। তাহলে এই যে 3 ও 4 একই সরলরেখা নির্দেশ করলে, একই সরলরেখা নির্দেশ করলে আমরা কি পাই? অনুরূপ সহগগুলোর অনুপাত সমান। তাহলে এখানে x এর সহগ কত? x1, এখানে x এর সহগ কত? m, x1/m, এখানে y এর সহগ y1, এখানে হচ্ছে y এর সহগ -1, এখানে কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস a স্কয়ার, এখানে কনস্ট্যান্ট হচ্ছে c ইকুয়ালস, এটা আমরা পাই। এটা হচ্ছে 5 নাম্বার। এই সম্পর্কটা সত্য। তাহলে এখান থেকে কিন্তু আমরা x1 কি পাচ্ছি? দেখো x1 কিন্তু হবে এই যে -m a স্কয়ার, এই যে এটা সমান এটা সমান এটা বাই c, এবং y1 কি হবে? y1 হবে a স্কয়ার বাই c। এটা হচ্ছে আমরা পাইলাম, x1 পাই গেলাম, y1 পাই গেলাম। আমাদের তো x1 আর y1 কিন্তু বের করতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা আরেকটা কন্ডিশন জানি, এই রেখা এই বৃত্তকে স্পর্শ করবে যদি c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার রুট ওভার, এই যে 1 নং 2 স্পর্শ করলে আরেকটা কন্ডিশন আমরা জানি, এই যে 2 নং রেখা 1 নংকে স্পর্শ করলে আমরা কি পাই? কন্ডিশন c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার রুট ওভার থাকবে না, 1 প্লাস m স্কয়ার। এটা হচ্ছে কন্ডিশন। তাহলে এখান থেকে c এর মানটা আমরা কি পাই? c এর মান পাই প্লাস মাইনাস a রুট ওভার 1 প্লাস m স্কয়ার, এটা আমরা পাই। তাহলে প্রাপ্ত c এর মান এখানে বসাই দিলে হয়ে যাবে। তাহলে x1 y1 আমরা পেয়ে যাব। তাহলে
দেখো x1 কি হবে, x1 হবে এই যে প্রথমে যদি আমরা প্লাস বসাই যে এই যে c এর মান প্লাস, তাহলে কি আসতেছে মাইনাস এম এ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এই যে a রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। তাহলে c এর মানটা আমাদের কি আসবে, এই যে a একটা ক্যান্সেল, তাহলে মাইনাস এম এ ডিভাইড বাই 1 প্লাস এম স্কোয়ার, এটা একটা। আর এখানে বসাইলে y1 আমরা কি পাবো, y1 পাবো হচ্ছে এই যে c এর মানটা যদি আমরা বসাই দিই, উপরে a স্কোয়ার নিচে হচ্ছে a রুট ওভার অফ 1 প্লাস এম স্কোয়ার। তাহলে a কাটা থাকে কি, a কাটা দিলে থাকতেছে হচ্ছে a বাই 1 প্লাস এম স্কোয়ার, এইটা। তাহলে আমরা কিন্তু পাচ্ছি, দেখো পাচ্ছি কি যে x1 y1, এই বিন্দু আমরা কি পাচ্ছি, একটা হচ্ছে মাইনাস এম এ ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার কমা এ বাই রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার, এটা একটা। যখন আমরা প্লাস নিছি, কিন্তু যখন মাইনাস নিব তখন কিন্তু আবার এই প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে যখন আমরা এই যে মাইনাস নিব, এই যে মাইনাস নিলে বিন্দুটা কি হয়, x1 y1 কি হয়, মাইনাস নিলে এটা প্লাস হয়ে যাবে, এই যে এম এ বাই রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার, এবং এটা হবে মাইনাস এ বাই রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার, এটাই হবে অ্যান্সার। অর্থাৎ একটাই বিন্দু। তাহলে এইটাই হবে একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করলে ওই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, এভাবে আমরা বের করতে পারবো। আচ্ছা, এটা শেষ। এরপরে আমরা দেখো 8 নাম্বার বলছে বৃত্তের বহিস্থ বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে। তাহলে আমরা ধরি বৃত্তের সমীকরণ, বৃত্তের জেনারেল সমীকরণটা আমরা নিব। সমীকরণ কি, x স্কোয়ার y স্কোয়ার 2gx 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই বৃত্তের এই যে এটা কিন্তু 1 নং, তাহলে 1 নং এর কেন্দ্র কি হবে, মাইনাস জি মাইনাস এফ। আমরা জানি x এর সহগকে -2 দ্বারা ভাগ, y এর সহগকে -2 দ্বারা ভাগ, এবং c কি হবে, c হবে জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ হবে এইটা, এই যে। তাহলে আমরা যদি এই যে বৃত্তটা এটা কল্পনা করি, তাহলে এইখান থেকে যদি আমরা স্পর্শক টানি, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে x1 y1 থেকে যদি আমরা স্পর্শক টানি, তাহলে এটা কিন্তু হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, এবং এটা যদি হয় সেন্টার, তাহলে এই যে এইটা, তাহলে কেন্দ্র আমরা কি পাইলাম, মাইনাস জি মাইনাস এফ, এই যে মাইনাস জি মাইনাস এফ এটা, এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এটাকে আমরা নাম দিলাম পিও, এটাকে আমরা দিলাম পিএ। তাহলে আমাদের কিন্তু পিএ স্পর্শকের দৈর্ঘ্যটা বের করতে হবে। এখন আমরা তো জানি যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ লম্ব এটা 90 ডিগ্রি, তাহলে পিএও এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে ত্রিভুজ পিএও হতে আমরা কি পাই, অতিভুজ স্কোয়ার। অতিভুজ কি, ওপি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার ও এ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পিএ স্কোয়ার আমাদের বের করতে হবে। তাহলে পিএ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওপি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার, এটা আমরা পাই। তাহলে পিএ কত, পিএ হবে রুট ওভার অফ ওপি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার, এটা আমরা পাই। তাহলে দেখো ওপি কি, ওপি হচ্ছে যে ও থেকে পি এর দূরত্ব, পি হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। আমরা এগুলি বসাই দিব, এগুলি বসাই দিলে চলে আসবে। আর ওয়ে হচ্ছে আর, ওয়ে কিন্তু আর। তাহলে আমরা এখানে ওপি বের করি, এই যে দেখো ওপি যদি আমরা বের করি, এই যে ওপি কি হবে, ওপি হবে এই যে ও থেকে এটার দূরত্ব, তাহলে এই যে x1 প্লাস জি হোল স্কোয়ার এবং y1 প্লাস এফ হোল স্কোয়ার, এটা আসতেছে, এবং ওয়ে স্কোয়ার কিন্তু হচ্ছে আর স্কোয়ার। এই যে আর স্কোয়ার মানে হচ্ছে জি স্কোয়ার এফ স্কোয়ার প্লাস হচ্ছে কি, মাইনাস হচ্ছে সি, এটা আমরা পাই। প্রাপ্ত মানগুলি আমরা এখানে বসাই দিলেই রেজাল্ট চলে আসবে। এই যে তাহলে পিএ কি আসবে, দেখো ফাইনালি পিএ আসবে যে রুট ওভার অফ ওপি স্কোয়ার মানে কি x1, এই যে x1 প্লাস জি হোল স্কোয়ার
y1 প্লাস এফ হোল স্কোয়ার মাইনাস জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার প্লাস হচ্ছে সি। তাহলে কি আসবে ফাইনালি? এখানে কিন্তু আসবে x1 স্কোয়ার 2g x1 প্লাস জি স্কোয়ার, এখানে আসবে y1 স্কোয়ার 2fy1 প্লাস এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার প্লাস হচ্ছে সি। তাহলে ফাইনালি কি আসবে? এখানে দেখো এই যে জি স্কোয়ার ক্যান্সেল, এফ স্কোয়ার ক্যান্সেল, তাহলে আসতেছে x1 স্কোয়ার y1 স্কোয়ার 2gx1 2fy1 প্লাস সি। এটাই অ্যান্সার। এটাই হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখবো, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে এই সূত্র অ্যাপ্লাই করে, তো আমাদের বৃত্তের সমীকরণ দেওয়া আছে x স্কোয়ার y স্কোয়ার 2x প্লাস 4y প্লাস 3 ইকুয়াল টু 0। বলছে বৃত্তের বহিস্থ 1 2 বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করো। তাহলে এখানে কিন্তু আমাকে বুঝতে হবে x1 দেওয়া আছে কত 1 আর y1 কত 2, g কত, g হচ্ছে x এর সহগ বাই 2 1 আর f হচ্ছে y এর সহগ বাই 2 এখানে 2 এবং c হচ্ছে 3, c কিন্তু 3 কনস্ট্যান্ট পার্ট। তাহলে এই যে স্পর্শকের দৈর্ঘ্য p এ কি হবে রুট ওভার অফ এই যে এই সূত্র আমরা অ্যাপ্লাই করে দিব x1 স্কয়ার y1 স্কয়ার 2gx1 2fy1 প্লাস c। তাহলে আমরা মানগুলি বসাই দিই, তাহলে দৈর্ঘ্যটা চলে আসবে। তাহলে x1 কত 1 1 স্কয়ার করলে 1ই হয়, y1 কত 2 4 হয় আর g এর মান কত 1, তাহলে 2 ওকে 2 আর 2 ইনটু 1 ইনটু 1 এখানে কত হবে 2 ইনটু f হচ্ছে 2, তারপরে y1 2 প্লাস c হচ্ছে 3। তাহলে ক্যালকুলেশন করলে কি আসতেছে 1 প্লাস 4 প্লাস 2 প্লাস 6 প্লাস 3। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 6 আর 3 9 9 আর 2 11 11 আর 4 15 15 16। তাহলে 16 কে রুট করলে আমাদের রেজাল্ট কি আসবে 4। এটাই হচ্ছে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। এটা আমরা দেখলাম। দেন দেখো আমরা দেখব 9 নাম্বার, বলছে বৃত্তের সাধারণ স্পর্শক। বৃত্তের সাধারণ স্পর্শক বৃত্তের সাধারণ স্পর্শক। এখন সাধারণ স্পর্শক দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে সরল স্পর্শক আর একটা হচ্ছে তির্যক স্পর্শক। তাহলে এই যে 1 নাম্বার সরল স্পর্শক। সরল স্পর্শক, সরল স্পর্শক মানে কি এই যে এখানে একটা বৃত্ত আছে এখানে আরেকটা বৃত্ত আছে, তাহলে এই যে এখান থেকে যদি আমরা স্পর্শকটা নিই যে এটা হচ্ছে সরল স্পর্শক। এই যে এটাও হইতে পারে সরল স্পর্শক, এটার সেন্টার হচ্ছে C1 এটার সেন্টার হচ্ছে C2। তাহলে আমরা এই দুইটাকে যোগ করে দিলাম এবং এই যে এখান থেকে লম্বটা নিই, এখান থেকে লম্বটা নিই, তাহলে এটা হচ্ছে C1 T1 এটা হচ্ছে C1 T2 এটা। তাইলে এখানে আমাদের যে বৃত্তটা গঠন হবে সেটা হচ্ছে এই যে এটাকে যদি বর্ধিত করা হয় তাহলে এই যে বিন্দুতে ছেদ করে পি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এটা আমাদের লাগবে না, একটা দিয়ে দেখালেই হবে, আমরা এখানে একটা দিয়ে দেখাবো। তাহলে দেখো আমরা কি করছি পি বিন্দু থেকে বৃত্তে দুইটা স্পর্শক টানছি, এই যে একটা স্পর্শক টানছি পি বিন্দু থেকে এই বৃত্তে এবং এই বৃত্তে একটা সরল স্পর্শক। সরল স্পর্শক মানে কি যেটা দুইটাকে স্পর্শ করছে, সরল সাধারণ স্পর্শক যেটা দুইটা বৃত্তকে স্পর্শ করছে এই ওই ধরনের স্পর্শককে বলা হবে সরল সাধারণ স্পর্শক। তাহলে এই পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক এই বৃত্তকে T2 বিন্দুতে স্পর্শ করছে আর এই বৃত্তকে T1 বিন্দুতে স্পর্শ করছে। যেখানে আমরা ধরে নিচ্ছি এই যে এই বৃত্তের কেন্দ্র, এই যে প্রথম বৃত্তের কেন্দ্র
প্রথম বৃত্তের কেন্দ্র C1, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র C2, যেখানে C1 T1 হচ্ছে R1 ব্যাসার্ধ, এই যে এই ব্যাসার্ধটা হচ্ছে R1 আর এই ব্যাসার্ধটা R2, এবং C2 T2 ইকুয়াল টু হচ্ছে R2। তাহলে এখানে কিন্তু দুইটা ত্রিভুজ আমরা পাই, একটা হচ্ছে C1 T1 P আর একটা C2 T2 P। এই দুইটা কিন্তু সদৃশকোণী ত্রিভুজ, কারণ এই কোণের সমান, কারণ এই দুইটা কিন্তু সমান্তরাল, এই C1 T1 C2 T2 রেখা সমান্তরাল। তাহলে এই কোণের সমান, এই কোণের সমান এই কোণ, এটা হলো সাধারণ কোণ। তাইলে আমরা কি পাই, এই যে ত্রিভুজ C1 T1 P ও ত্রিভুজ C2 T2 P এর মধ্যে এরা সদৃশকোণী, তাহলে সদৃশকোণী হইলে তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে অনুরূপ বাহু কি C1 বাই T1, এই যে C1 T1, এই বাহুর অনুরূপ বাহু হচ্ছে C2 T2 ইকুয়ালস টু, এরপরে আমরা দেখব কি C1 P বাই C2 P ইকুয়াল টু, কিন্তু এই যে C1 T1 ছিল R1, এটা ছিল কি R2। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, রেজাল্টটা দেখো, এটা হচ্ছে C1 T1। তাহলে আমরা কি পাচ্ছি, C1 T1 is to C2 T2 is to R1 is to R2। তাহলে দেখো দুটি বৃত্তের সাধারণ স্পর্শক হওয়ার শর্ত কি, C1 T1 মানে প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যদি পরস্পর সমান হয়, তাইলে দুইটা বৃত্ত সাধারণ স্পর্শক থাকার শর্ত হচ্ছে এইটা। ঠিক আছে, এই শর্ত দিয়ে আমরা দুটি বৃত্তের সাধারণ স্পর্শক বের করতে পারি। এরপরে হচ্ছে তির্যক স্পর্শক। তার মানে আমাদের দেখো কি আসছে, C1 T1, আমরা কি পাইছিলাম, C1 T1 C2 T2 ইকুয়াল টু C1 P বাই C2 P ইকুয়াল টু R1 is to R2, এটা পাইছিলাম। তাহলে এখান থেকে কিন্তু আরেকটা লিখতে পারি, C1 P is to C2 P ইকুয়াল টু R1 is to R2। অর্থাৎ R1 এবং R2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তকে P বিন্দুটি R1 R2 is to অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। অর্থাৎ সরল সাধারণ স্পর্শকের ক্ষেত্রে এই P বিন্দুটি যেখান থেকে স্পর্শক টানা হয়েছে, ওই বিন্দুটি এই বৃত্তের ব্যাসার্ধকে বৃত্তের কেন্দ্র থেকে দুই বৃত্তের কেন্দ্রকে এই R1 is to R2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে P বিন্দুটি। তাহলে দেখো আমরা কি করছি, এখানে P বিন্দু থেকে স্পর্শক টানছি, এই P বিন্দুটি এই C1 P রেখাকে অর্থাৎ কেন্দ্রদ্বয়কে, এই বৃত্তের কেন্দ্রদ্বয়কে R1 is to R2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে। এরপরে তির্যক স্পর্শকের ক্ষেত্রে কি হবে, দেখো তির্যক স্পর্শক। তাহলে আমরা এখানে দুইটা বৃত্ত নিই, এটা একটা বৃত্ত, এটা আরেকটা বৃত্ত। তাহলে তির্যক স্পর্শক মানে কি, এই যে এটা একটা স্পর্শক, এটা আরেকটা স্পর্শক, এবং এটা হচ্ছে সেন্টার থেকে দূরত্ব, এই যে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2। তাহলে এখানে দেখো এই যে P বিন্দুতে কিন্তু এরা ছেদ করছে। তাহলে দেখো আমরা এই যে T1 T2 স্পর্শক টানছি, এবং এটাও কিন্তু স্পর্শক, PQ ও স্পর্শক, PQ এবং T1 T2 স্পর্শক তো P বিন্দুতে ছেদ করে C1, C2 যোগ করছি। তাহলে এখানে কিন্তু এই যে ত্রিভুজ, এবং এখানে আমাকে বুঝতে হবে এই যে চিত্রে C1 T1 ইকুয়াল টু R1, C2 T2 ইকুয়ালস টু R2, এটা আমরা পাই। এবং এখানে আমরা এই যে দেখো ত্রিভুজ C1 T1 P ও ত্রিভুজ C2 T2 P, এটা কিন্তু সদৃশকোণী, এরা সদৃশকোণী ত্রিভুজ। তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে আমরা কি পাই, এই যে C1 T1 ডিভাইড বাই C2 T2
ইকুয়ালস টু C1P ডিভাইড বাই C2P ইকুয়াল টু হচ্ছে এই যে C1 T1 যেহেতু R1 এখানে R1 এখানে R2 C2 T2 R2, তাহলে এখান থেকে আমরা কি পাই ফাইনালি C1P ইস টু C2P ইকুয়ালস টু হচ্ছে R1 ইস টু R2। এটা তার মানে যদি তির্যকভাবে স্পর্শক টানা হয় বৃত্তে, তাহলে ওই স্পর্শক এই কেন্দ্রদ্বয়কে পি বিন্দুতে R1 ইস টু R2 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে, এই হচ্ছে শর্ত। তাহলে আমরা এগুলি পাইলাম। এরপরে আরেকটা দেখব, সেটা হচ্ছে 10 বলছে যে বৃত্তের স্পর্শ জে এর সমীকরণ। তাহলে আমরা ধরে নিচ্ছি বৃত্তের সমীকরণ x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এই যে বৃত্তটা হচ্ছে এইটা, তাহলে স্পর্শ জে এর সমীকরণ, এই যে স্পর্শ জে, এই যে এখান থেকে আমরা স্পর্শক টানলাম এই যে পি অফ x1 y1 হতে, পি অফ x1 y1 হতে আমরা স্পর্শক টানলাম। এটা হচ্ছে এ বিন্দু x1 x2 y2 x2 y2, এটা হচ্ছে বি বিন্দু x3 y3। এই স্পর্শ জে এর সমীকরণ আমাদের বের করতে হবে। এই যে এটা কিন্তু স্পর্শ জে, বি হচ্ছে স্পর্শ জে। তাহলে আমরা কিন্তু জানি যে P of x1, তাহলে প্রথমে আমরা দেখি এই যে a x2 y2 বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণ, বৃত্তের স্পর্শকের সমীকরণ কি হবে x x2 y y2 মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0, এবং এটা হচ্ছে 1 নাম্বার, এবং b অফ x3 y3 বিন্দুতে স্পর্শক সমীকরণ, বিন্দুতে স্পর্শক কি হবে x x3 y y3 মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 নাম্বার। এই যে তাহলে দেখো এই যে 1 নং, এই যে আমরা এই বিন্দুতে স্পর্শক টানছি প্রথমে, এই যে এই বিন্দুতে, এই যে এই বিন্দুতে স্পর্শক কিন্তু এই যে এটা PA, তাহলে এই রেখা অবশ্যই x1 y1 বিন্দুগামী। আবার এই যে বি বিন্দুতে স্পর্শক টানছি পি বিন্দু, এই যে এটাও কিন্তু x1 y1 বিন্দুগামী। তাহলে এই যে 1 ও 2 উভয়ই P of x1 y1 বিন্দুগামী, P of x1 y1 বিন্দুগামী। তাইলে P of x1 y1 এই দুইটাকে সিদ্ধ করবে। তাহলে এই যে 1 নংকে কি পাই x1 x2 y1 y2 মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0। পরেরটা আমরা কি পাই x1 x3 y1 y3 মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0। এই দুইটাই কিন্তু স্পর্শকের সমীকরণ। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হইতে পারি, এই যে এখানে 3 থেকে দেখো আমরা কি সিদ্ধান্তে উপনীত হই, সেটা হচ্ছে এই যে তিনের দুইটাই কিন্তু এ এবং বি বিন্দুগামী। এটাও এ বিন্দুগামী, এটাও কি এটা এই দুইটা রেখাই কিন্তু উভয়ই এ এবং বি বিন্দুগামী, এবং এটাও পি অফ x1 y1 বিন্দুগামী। দেখো এইটা হচ্ছে বি বিন্দুগামী, এটা হচ্ছে এ বিন্দুগামী, সরি এটা এ বিন্দুগামী, এটা বি বিন্দুগামী, এবং উভয়ই P of x1 y1 বিন্দুগামী। কারণ x1 y1 এটার মধ্যে আছে, x1 y1 এই রেখার মধ্যে আছে, x1 y1 এই রেখার মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি 3 নং উভয়ই কিন্তু এই বিন্দুগামী, এবং এই দুইটার এইটার মধ্যে হচ্ছে বি বিন্দু অবস্থান করতেছে, এবং এটার মধ্যে এ বিন্দু অবস্থান করতেছে। তাহলে এ এবং বি বিন্দু এটাকেও সিদ্ধ করে, এটাকেও সিদ্ধ করে। তার মানে আমরা বলতে পারি যে এ এবং বি বিন্দু উভয়ই x x1 y y1 মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0, এটাকে সিদ্ধ করে, এটার উপর অবস্থিত, এর উপর অবস্থিত, এটা আমরা বলতে পারি। কারণ এই যে দেখো আমরা ধরে এই যে x x1 y y1, এখানে যদি x2 বসাই, এখানে y2 বসাই, তাহলে এটা এ বিন্দু এটার উপর অবস্থিত। তাহলে এই যে x2 y2, x1 y1 তো ঠিকই আছে, x2 y2,
তাহলে x2 y2 এটার উপর অবস্থিত। আবার এই যে x3 y3 x1 y1 তো ঠিকই আছে, শুধু x এর জায়গায় x3 y এর জায়গায় y3, তার মানে a ও এটার উপর অবস্থিত, b বিন্দু এটার উপর অবস্থিত। তাহলে এই রেখাটা কিন্তু a এবং b বিন্দুগামী সঞ্চারপথের সমীকরণ নির্দেশ করে। তাহলে a এবং b বিন্দুগামী সঞ্চারপথ কোনটা? ab। এই ab রেখাটাই কিন্তু a বিন্দু দিয়েও যায়, b বিন্দু দিয়েও যায়। তাহলে এটা কিন্তু a এবং b বিন্দুগামী সঞ্চারপথের সমীকরণ। তাহলে a এবং b বিন্দুগামী সঞ্চারপথের সমীকরণ কোনটা? ab। তাহলে ab কিন্তু নির্ণয় স্পর্শজা, আর এই নির্ণয় স্পর্শজায়ের সমীকরণ হচ্ছে x(x1 y(y1) - a² = 0। এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমরা লাস্ট সর্বশেষ দেখব, সেটা হচ্ছে বলছে দুটি বৃত্তের সাধারণ জ্যা এর সমীকরণ। দুই বৃত্তের সাধারণ জ্যা, দুই বৃত্তের সাধারণ জ্যা এর সমীকরণ। তাহলে দুইটা বৃত্ত আমরা ধরে নিচ্ছি, একটা S1 বৃত্ত, সেটা হচ্ছে x² y² 2g1x 2f1y প্লাস c1 = 0। এটা হলো 1 নম্বর রেখা। এবং S2 আমরা ধরে নিচ্ছি x² y² 2g 2x 2g2x 2f2y প্লাস হচ্ছে c2 = 0। এটা হচ্ছে 2 নম্বর রেখা। তাহলে আমাদের সাধারণ জ্যা এর সমীকরণ বের করতে হবে। সাধারণ জ্যা মানে কি? দুইটা বৃত্ত, এই যে এটা সাধারণ জ্যা হচ্ছে এই যে এটা কিন্তু এই বৃত্তেরও জ্যা, এটা এই বৃত্তেরও জ্যা, এটাই হচ্ছে সাধারণ জ্যা। তো এটা হচ্ছে এই যে 1 নম্বর বৃত্ত, দেখো 1 নম্বর বৃত্ত হচ্ছে এইটা, 2 নম্বর বৃত্ত হচ্ছে এইটা। তো আমরা সাধারণ জ্যা মানে কি? যে স্পর্শ বিন্দুগামী যে, এই যে ছেদ বিন্দুগামী যে, এই বৃত্ত এবং বৃত্তের ছেদ বিন্দুগামী যেই জ্যা, ওইটাই তো সাধারণ জ্যা। এই যে এই দুই বৃত্তের ছেদ বিন্দু এটা হচ্ছে বি, এই দুই বিন্দুগামী যেই জ্যাটা আমরা টানি ওইটাই কিন্তু সাধারণ জ্যা। তো সাধারণ জ্যা মানে কি? ছেদ বিন্দুগামী। তাহলে এই দুইটাকে সমাধান করলে ছেদ বিন্দু পাওয়া যাবে। তাহলে সমাধান করি আমরা, এই যে 1 থেকে 2 বিয়োগ 1 বিয়োগ 2 ইমপ্লাইজ করলে কি পাই আমরা? এই যে s1 - s2 = এটা থেকে এটা বিয়োগ 0, এটা থেকে এটা বিয়োগ 0, এখানে কিন্তু থাকবে 2x g1 - g2, এখানে থাকবে 2y f1 - f2, এখানে থাকবে c1 - c2 = 0। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি? এই যে g1 - g2 এটা তো কনস্ট্যান্ট, এটা যেহেতু কনস্ট্যান্ট এটাকে আমরা আচ্ছা 2 দ্বারাকে ভাগ দিই। তাহলে x g1 - g2 y f1 - f2, এখানে হবে c1 - c2 / 2 = 0। এটা আমরা পাই। দেন আমরা এখানে তো এটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের পরিবর্তে নতুন একটা কনস্ট্যান্ট আমরা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে দেখো নতুন একটা কনস্ট্যান্ট আমরা ধরে নেই a। তাহলে এটা ax, এটা হচ্ছে by, এটাকে আমরা নতুন কনস্ট্যান্ট ধরলাম b, by, এখানে হলো c = 0। তাহলে এটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ নির্দেশ করে। সরলরেখার সমীকরণ কি সমীকরণ? সেটা হচ্ছে এই যেহেতু এটাকে আমরা সমাধান করে পাইছি, এই দুইটার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এই দুই বৃত্ত ছেদ করছে কোথায়? একটা a একটা b বিন্দুতে। তাহলে এই বিন্দু আর b বিন্দু এই ছেদ বিন্দুগামী সরলরেখা, এই ছেদ বিন্দুগামী সরলরেখাই হবে এটা, কারণ এই দুইটাকে সমাধান করে আমরা পাইছি। তাহলে ছেদ বিন্দুর সঞ্চারপথ কি? এই যে ab, এটাই কিন্তু ab রেখা। তাহলে ab রেখা মানে কি? এটা এই বৃত্তেরও জ্যা, এই বৃত্তেরও জ্যা। তাহলে এইভাবে আমরা দুটি বৃত্তের সাধারণ জ্যা এর সমীকরণ আমরা বের করতে পারবো। তো আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আমাকে যদি বলে যে এই যে x² y² প্লাস 4x প্লাস 6y প্লাস 3 = 0 একটা বৃত্ত, আর একটা বৃত্ত x² y² 2x প্লাস 3y প্লাস 2 = 0। এই দুইটার সাধারণ জ্যা এর সমীকরণ আমাকে বের করতে বলছে। তাহলে সাধারণ জ্যা এর সমীকরণ কি হবে? 1 থেকে 2 বিয়োগ দিলে কি এই চিহ্ন চেঞ্জ, এই চিহ্ন চেঞ্জ, এই চিহ্ন চেঞ্জ, চেঞ্জ, চেঞ্জ। তাহলে এটা ক্যান্সেল, এখানে থাকবে 2x, এখানে থাকবে 3y, এখানে থাকবে 1 = 0। এটাই অ্যান্সার। এটাই হবে এই দুই বৃত্তের সাধারণ জ্যা এর সমীকরণ। তাহলে এইভাবে আমাদের এই চ্যাপ্টারের সম্পূর্ণ এই ফান্ডামেন্টাল কনসেপ্ট এগুলাই ছিল, এগুলি আমরা সম্পূর্ণ তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এরই সাথে আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্তি। পরবর্তী ক্লাসে 4.2 এর চ্যাপ্টারের কিছু অঙ্ক তোমাদের সামনে নিয়েও হাজির হব। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।